গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সাবধানে থাকবে, কেননা সময়টা বড় খারাপ। চারদিকে যেরকম খবর টবর পাওয়া যাচ্ছে তাতে একটু চিন্তার বিষয়। তোমরা একটু সাবধানে থেকো। তোমাদের কিছু কিছু আমরা ক্লাস করে ইউটিউবে আপলোড করা হচ্ছে, সেগুলো দেখছো তো? সেগুলো দেখবে এবং যেগুলি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বা পরে যেগুলি দেওয়া হবে সেগুলিও একটু ফলো করার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমাদের উপকার হবে। আজও আমি একটা ক্লাস নেব বলে ভেবেছি, গোলক। এটিও তোমাদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষার জন্য ছিল সিলেবাসে। গোলক অর্থগোলক এই চ্যাপ্টারটিও তোমাদের করতে হবে। এরপরে যদিও ত্রিকোণমিতির আরও চ্যাপ্টার আছে এবং স্ট্যাটিস্টিক্সের একটা চ্যাপ্টার আছে, ওগুলিও করে দেওয়ার চেষ্টা করব, ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু ফলো করবে, তাহলে বুঝতে পারবে যে মেন জিনিসটা যদি বুঝে নাও তাহলে তোমাদের বই থেকে করতে সুবিধা হবে। হয়তো বইয়েরগুলো ঠিকঠাক ধরে ধরে করানো হচ্ছে না অঙ্কগুলো, কেননা অত দীর্ঘ সময় ধরে করার একটু অসুবিধে, তার জন্যে অল্প অল্প করে করা হচ্ছে। ঠিক আছে, তো বেশিরভাগটা একটু বাইরের জিনিসই আমি দিচ্ছি, কিছু কিছু বইয়ের জিনিস দেওয়া হচ্ছে, তো সেগুলো তোমরা একটু ফলো করবে। ওগুলো না করলে তোমরা বইয়েরগুলো ঠিক করতে পারবে না। আর বুঝতেই পারছো, এভাবে ক্লাস, ভার্চুয়াল ক্লাস, তো তার জন্য একটু নিজেদেরকে অ্যাডজাস্ট করে এটা ম্যানেজ করতে হবে। তাহলে আজকে শুরু করা যাক গোলক চ্যাপ্টারটি, পরিমিতি। এটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গোলক এবং অর্ধগোলক, স্ফিয়ার অ্যান্ড হেমিস্ফিয়ার। তাহলে তৈরি হয়ে নাও। গোলক এর সংজ্ঞা জানতে হবে, গোলক কি। তোমরা এরকম অনেক ঘন বস্তু তোমরা দেখেছো ছোটোবেলায়। তোমরা টলগুলি খেলেছো, কাঁচের গুলি নিয়ে টলগুলি খেলেছো, তো সেটিও হচ্ছে একটি গোলকের উদাহরণ। তারপরে তোমরা একটু বড় হয়ে ফুটবল খেলেছো, ফুটবল খেলো এখনো, সেটিও গোলকের উদাহরণ। এরকম পেপার ওয়েটও হয়, ওরকম গোলকাকার পেপার ওয়েট হয়। তোমরা গ্লোব দেখেছো ক্লাসে বা স্কুলে, তোমরা গ্লোব দেখেছো, সেই গ্লোব গোলকাকার হয়, ইত্যাদি ইত্যাদি। আরও ওরকম অনেক উদাহরণ আছে যেগুলো গোলকাকার। ঠিক আছে, তো সেই গোলক নিয়ে আমরা এখন আলোচনা করব। গোলকের সংজ্ঞা কি? তোমরা নিশ্চয়ই জানো, গোলক একটি ঘন বস্তু। এর কটা তল আছে? ঠিক ধরেছ, এটি একটি তল, একটি মাত্র তল, এমন একটি ঘন বস্তু। তো তাহলে কি আমরা বলে দেবো যে গোলক মানে একটি তল বিশিষ্ট ঘন বস্তু, তাকে গোলক বলে? সেটা নিশ্চয়ই বললে হবে না। তো কি বলতে হবে সেটি বলা হচ্ছে, দেখো বুঝতে পারবে। এখন দেখো, গোলক আমি যদি আঁকি, তো আঁকা তো সবসময় এটা থ্রি ডাইমেনশনাল ফিগার, খুব একটা ভালো হবে না আঁকা। তো দেখো, তবুও মোটামুটি গোলক দেখতে তো এরকমই হয়। তো এখন শুধুমাত্র এরকম একটি গোলকাকার এই ঘনবস্তু, একটি তল বিশিষ্ট ঘনবস্তু বলে দিলেই তো আর সেটি গোলক হয়ে যাবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই গোলকের ভেতরে এমন একটা বিন্দু থাকে, যে বিন্দু থেকে এর যে বাইরের যে তলটা, সেই তল পর্যন্ত সমস্ত বিন্দুর দূরত্ব সমান হবে। সমস্ত বিন্দুর দূরত্ব সমান হবে, এগুলো সব সমান হবে। ঠিক আছে, বাইরের যে তলটা, এই তল পর্যন্ত সমস্ত বিন্দুর দূরত্ব সমান হবে। ওকে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটি কিন্তু নির্দিষ্ট, যা বিভিন্ন জায়গায় থাকবে না। এটি একটি নির্দিষ্ট বিন্দু থাকবে, যেখান থেকে এই তলের সমস্ত বিন্দুর দূরত্ব সমান হবে। তবেই কিন্তু এই গোলক, এইটিকে আমরা গোলক বলব, স্ফিয়ার বা গোলক বলব। ঠিক আছে, তো এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলবো? বিন্দুটাকে বলবো গোলকের কেন্দ্র, সেন্টার। এটি হচ্ছে কেন্দ্র, এবং এই যে সমান দূরত্বগুলো, এই সমান দূরত্বগুলো হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে গোলক কাকে বলে? হ্যাঁ, একটিমাত্র তল বিশিষ্ট ঘনবস্তু অভ্যন্তরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে যদি তার পৃষ্ঠতলের সমস্ত বিন্দুর দূরত্ব সমান হয়, তবে সেই ঘনবস্তুটাকে আমরা গোলক বলি। ওকে,
তো গোলক তৈরি হয় কিভাবে? গোলক তৈরি হয় কিভাবে? তোমরা 9-এ অর্ধবৃত্ত পড়েছো, অর্ধবৃত্ত পড়েছো। অর্ধবৃত্ত তোমরা জানো যে অর্ধবৃত্তচাপ এবং ব্যাস নিয়ে গঠিত হয়। অর্ধবৃত্ত বা বৃত্তের কোনো একটা ব্যাস টেনে দিলে বৃত্তটা সমান দুটো অংশে ভাগ হয়ে যায়, এক একটাকে আমরা অর্ধবৃত্ত বলি। সেমি সার্কেল, ঠিক আছে? তো এরকম একটা সেমি সার্কেল আকৃতির একটা কাগজের টুকরো বা যে কোনো একটা টুকরো নেওয়া হয়েছে। ধরো এরকম একটা অর্ধবৃত্তাকার টুকরো নেওয়া হয়েছে, কাগজের বা যে কোনো টুকরো নেওয়া হয়েছে। তারপরে ব্যাস আছে, এটি হচ্ছে ব্যাস, এটি অর্ধবৃত্তের ব্যাস, এটাকে বলা হয় ব্যাস। আর এটা হচ্ছে অর্ধবৃত্ত চাপ। তো এখন এই ব্যাস বরাবর আমি যদি অর্ধবৃত্তটাকে আবর্তন করাই, একটা পূর্ণ আবর্তন করাই, একটা পূর্ণ আবর্তন করিয়ে দিই, 360 ডিগ্রি আবর্তন করিয়ে দিই, সেটি ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে হতে পারে, তাহলে এই ব্যাস বরাবর এই বৃত্তাকার অর্ধবৃত্তাকার টুকরোটাকে যদি আমরা একবার 360 ডিগ্রি কোণে আবর্তন করিয়ে দিই, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটি কিন্তু গোলক, সেটি গোলক হবে। এবং বুঝতেই পারছো সেখানে আর তোমাকে বলার দরকারই হবে না যে মধ্যবর্তী একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমস্ত বিন্দুর দূরত্ব সমান হবে, সেটা নিশ্চয়ই বলার আর দরকার হবে না। বুঝতেই পারছো সেই নির্দিষ্ট বিন্দুটি এই যে অর্ধবৃত্তের কেন্দ্র, এটি হচ্ছে সেন্টার, এবং বুঝতেই পারছো এটা এবং এটা সমান হয় এবং এটি হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে তার যে কেন্দ্র সেটি হবে এই অর্ধবৃত্তের কেন্দ্র, এবং সেই গোলকের যা ব্যাস হবে সেই ব্যাসটা হচ্ছে এই অর্ধবৃত্তেরই ব্যাস। ওকে, তাহলে গোলক কিভাবে তৈরি হয় আমরা বললাম। এবারে তোমাদের বলা হলো যে গোলকের একটি মাত্র তল, যেহেতু একটাই মাত্র তল, তাহলে সেই তল তো অন্য কোনো তলের সঙ্গে ছেদ করার কোনো প্রশ্ন আসছে না, অর্থাৎ কোনো প্রান্তিকই আসার কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, গোলকের কোনো প্রান্তিকই নেই। ঠিক আছে, তাহলে প্রান্তিকই বিহীন বা এজ বিহীন, ধার বিহীন একটি ঘনবস্তু, একটি মাত্র তল, তাহলে কোনো ধার নেই। আর ধার না থাকলেই সেই ধার ছেদ করে যে শীর্ষবিন্দু পাওয়া যায় সেই শীর্ষবিন্দুও নেই। অর্থাৎ গোলকের তল শুধু একটি, কিন্তু কোনো প্রান্তিকই বা কোনো শীর্ষবিন্দু নেই। ওকে, এই হলো ব্যাপার। তো এখন এই যে তলটা যেটা বলা হচ্ছে, তলটি তো বক্রতল। বুঝতেই পারছো বক্রতল কেন বলছি, তোমরা নিশ্চয়ই একটু খেয়াল করলেই বুঝতে পারবে। যে মনে করো তোমার কাছে একটা ফুটবল আছে, ওকে, তোমাদের বাড়িতে অনেকেরই বাড়িতে আছে ফুটবল, বা অন্য কোনো বলও আছে, থাকতে পারে ক্রিকেট বল, ওই ডিউস বল, বা এমনি টেনিস বল থাকতে পারে। তো তাতে তার তলের উপরে তোমরা একটা কাঠি রাখবে, রিজু কাঠি রাখবে, মানে সরল কাঠি রাখবে। কাঠি রাখলে বুঝতে পারবে যে তার বেশিরভাগ অংশটাই, প্রায় সব অংশটাই কিন্তু তলটার বাইরে থাকবে। শুধুমাত্র একটা বিন্দু থাকবে যেটি ওই তলের সঙ্গে সংস্পর্শে থাকবে, বাকি অংশটা তলের বাইরে থাকবে। এমনি লক্ষ্য করলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো তার মানে কি তোমরা জানো নিশ্চয়ই, সমতলের উদাহরণ হচ্ছে, সমতলের সংজ্ঞা হচ্ছে যে তলের উপর, কোনো তলের উপর একটা সরলরেখা অঙ্কন করলে সেই সরলরেখাটা যদি প্রত্যেকটা বিন্দুই ওই তলের উপর অবস্থিত হয় তবে সেইটাকে আমরা সমতল বলি, না হলে বক্রতল বলি। সুতরাং বোঝাই যাচ্ছে যে এর পৃষ্ঠতলটা হচ্ছে বক্রতল, এটাকে সারফেস বলি। এখন যেহেতু এটা নিরেট, মানে ভেতরটা কোনো ফাঁক নেই, তার জন্য কি নিরেট, সলিড স্ফিয়ার, তো তার জন্য কি হবে না, এর একটাই তো তল, সেই তল মানে তল সংখ্যা বলতে তো একটাই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলই বুঝবো। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলই বুঝবো, বা ওই বক্রতলের ক্ষেত্রফলই বুঝবো। ঠিক আছে, কেননা পৃষ্ঠতলটা বক্রতল, বুঝলি? তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলতেই তোমরা বুঝে যাবে যে সেটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ওকে, তো এখন আমরা দেখব যে গোলকের ক্ষেত্রে ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, কেন হয়, সেগুলো দেখব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটি গোলকের কেন্দ্র,
এবং এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে আমরা সাধারণত আর ধরে থাকি। তাহলে আমরা এখানে লিখছি একটা সলিড স্ফিয়ার, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ বা ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? এটি তোমাদের বইতে একরকম ভাবে করা আছে, যদিও সেটা করা খুবই কষ্টসাধ্য, হাতে কলমে সেটি করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবু একটু বলে দিই যে কি ব্যাপারটা। তোমরা লাট্টু দেখেছো, যদিও সেই লাট্টুর আকার কি পুরোপুরি গোলাকার হয়? ধরে নাও ওটা পুরোপুরি গোলাকার, যদি না হয় আলাদা কথা। কিংবা তোমরা একটা ওরকম বল নিতে পারো, টেনিস বল বা যাও কিছু নিতে পারো, ঠিক মাঝামাঝি একটা জায়গায়, মানে ধরো এরকম একটা বল নিয়েছো, এরকম একটা টেনিস বল নিয়েছো, নিয়ে কি করবে, ঠিক মাঝামাঝি জায়গায়, মানে ধরো এরকম আর কি, এরকম মাঝামাঝি একটা ব্যাস যদি আমরা কল্পনা করে নিই, তাহলে এইখানে একটা আমরা পিন, আলপিন গেঁথে দিতে পারি। আর এটা তো ভেতরে আছে, এদিকেও একটা আমরা আলপিন এরকম গেঁথে দিতে পারি। এবারে কি করা হবে না, একটা সুতো তোমাকে নিতে হবে, এই সুতো নিয়ে একটা দিকে মানে একটা পিনেতে ওই সুতো একটা প্রান্তকে বেঁধে দিতে হবে ফিক্স করে। তারপরে কি করতে হবে, ওই তল বরাবর সুতোটাকে জড়াতে হবে, পুরো বলটা যেন কভার হয় সেরকম ভাবে জড়াতে হবে, এরকম জড়াতে হবে, এইভাবে জড়াতে হবে। যদি এঁকে দেখানো খুবই কঠিন ব্যাপার, কিন্তু ওরকম জড়ানো যেতে পারে, তবে খুব ধৈর্য সহকারে এটি জড়াতে হবে এবং দেখতে হবে যেন একটা সুতোর উপরে কোনো সুতো না উঠে যায়, অথবা মাঝখানে যেন কোনো গ্যাপ না থেকে যায়। এই দুটো সুতোর মাঝে যেন কোনো গ্যাপ না থেকে যায়, পুরোপুরি একটার সঙ্গে আরেকটা মিশে থাকবে। এইভাবে আমরা সুতো জড়িয়ে এইখানে এসে শেষ করব। তাহলে টোটাল একটা কতটা সুতো লাগছে সেটা পাওয়া যাবে। ওকে, টোটাল কতটা সুতো লাগছে সেটা পাওয়া যাবে। ঠিক আছে, ধরে নাও সেই সুতোর দৈর্ঘ্যটা ধরে নাও এল, মানে এইভাবে যে সুতো জড়ানো হয়েছে সেই সুতোর দৈর্ঘ্যটা এল। এখন এই দৈর্ঘ্য দিয়ে তো আমরা ক্ষেত্রফল পাবো না, কেননা ক্ষেত্রফল এইভাবে হয় না। দৈর্ঘ্য দিয়ে তো আমরা ক্ষেত্রফল পাবো না। এটা গোটা পৃষ্ঠতলটা কভার করতে কতটা সুতো লাগলো শুধুমাত্র আমরা সেটা জানবো। ঠিক আছে, সেই সুতোর দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি এল। এটা 500 সেন্টিমিটার হতে পারে, 500 মিটারও হতে পারে, ওটা কোনো ব্যাপার না। আমি বলছি না যে ওটা কত হবে, সেটা তো যেমন বলের সাইজ হবে সেই রকম। ঠিক আছে, তো তাহলে এইভাবে তোমরা দেখে নিলে যে একটা, যদিও এটি খুব কষ্ট সাপেক্ষ, আমি বলেই দিচ্ছি, সময় সাপেক্ষ, ধৈর্য চায়, এভাবে জড়ানো খুব মুশকিলও আছে। যাই হোক, তবুও একটু বোঝানোর চেষ্টা করছি। এই যায় এবার তোমাকে কি করতে হবে, এর যে ব্যাস, সেই ব্যাস তুমি মাপতে পারবে, তো ব্যাসটা মাপার জন্য নিয়ম আছে। ব্যাসটা তুমি না মাপতে পারবে, আমি বলে দিচ্ছি। তোমাকে মাপতে বললে তুমি সঠিক ব্যাসটা মাপতে পারবে? তো যাই হোক, তার একটা নিয়ম আছে। তো এখন বলটাকে এইরকম জায়গায় রাখতে হবে। বলটাকে মনে করো একটা টেবিলের উপরে রাখলে, সমতল টেবিলের উপরে রাখলে বলটাকে, এবারে দুটো কার্ডবোর্ড দিয়ে এইভাবে এই বলের সঙ্গে লম্বভাবে বসালে, ঠিক আছে, লম্বভাবে বসিয়ে কার্ডবোর্ডটা যেখানে এই টেবিলের যে তলটাকে ছেদ করছে সেখানে একটা দাগ দিয়ে দিলে, এদিকেও একটা দাগ দিয়ে, এবারে বলটাকে সরিয়ে নাও, কার্ডবোর্ডগুলোকে সরিয়ে নাও। তাহলে তুমি বলের ব্যাসটা পেয়ে গেলে। এখানে বলের ব্যাস পেয়ে যাবে। দেখো, বলের ব্যাস হচ্ছে 2r, ধরে নাও 2r বলের ব্যাস। তাহলে এই 2r ব্যাসের তোমাকে 4টে বৃত্ত আঁকতে হবে। 2r ব্যাসের 4টে বৃত্ত আঁকতে হবে।
তার মানে আর ব্যাসার্ধের 4টে বৃত্ত আঁকতে হবে এবং এই 4টে বৃত্ত ঠিক যেভাবে এখানে সুতো পৃষ্ঠতলে বক্রতলটাকে জড়িয়ে যেমন ভাবে সুতোটাকে জড়ানো হয়েছিল, ভেতরে কোনো ফাঁক থাকেনি, একটা সুতোর উপরে আরেকটা সুতো উঠে যায়নি ইত্যাদি, সেই রকমই এগুলো সমতল, এই বৃত্তের তলটা এটা সমতল, এই 4টে সমতল একই বৃত্তের একই ব্যাসার্ধের বৃত্ত, সবগুলোরই ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, কারণ আর ব্যাসার্ধের বৃত্ত সবগুলোই হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্ত। সবগুলোকে তোমাকে সুতো জড়িয়ে ভর্তি করতে হবে, সুতোকে জড়িয়ে না সরি সুতো দিয়ে ভর্তি করতে হবে, সুতো দিয়ে ভর্তি করতে হবে, ঠিক আছে? যদিও সেটিও খুব কঠিন ব্যাপার। এইভাবে জড়িয়ে জড়িয়ে এইভাবে জড়িয়ে 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 ভর্তি করতে হবে, এইভাবে জড়িয়ে জড়িয়ে ভর্তি করতে হবে এবং দেখতে হবে যাতে একটা সুতোর সঙ্গে সুতোর উপর আরেকটা সুতো না উঠে যায় এবং কোনো গ্যাপ না থাকে। এখানে জড়াতে হবে এইভাবে 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 ক্রমশ কেন্দ্রে আসতে হবে, অথবা কেন্দ্র থেকে শুরু করে ক্রমশ পরিধিতে আসতে হবে, ঠিক আছে? ইত্যাদি, মানে বৃত্তাকার সীমারেখাতে আসতে হবে। এইভাবে তুমি সুতো জড়িয়ে নিলে 4টে, সুতোকে দিয়ে ভরাট করে নিলে 4টে। তো তারপরে ভরাট করার পরে যে কোনো একটা সুতো তুমি মেপে নেবে দৈর্ঘ্যটা, যে কতটা সুতো তোমার লাগবে। একটা সুতোকে তুমি মেপে নাও, একটা সুতোকে মেপে ধরো তুমি এল পেলে, একটা সুতোকে মেপে তুমি এল পেলে, ওকে? আবার তাহলে 4টে সুতোর মোট দৈর্ঘ্য কত হবে? 4L, ঠিক আছে? 4টে সুতোর মোট দৈর্ঘ্য হবে 4L, ঠিক আছে? তাহলে 4L সমান কত হবে অ্যাকচুয়ালি? 4L সমান অ্যাকচুয়ালি কত হবে দেখো, এটা তো একটা তল কভার করছে, তাহলে এই 4L সমানই তোমার হয়ে যাবে অ্যাকচুয়ালি 4 পাই আর স্কয়ার। 4L সমান হয়ে যাবে 4 পাই আর স্কয়ার, বুঝছে? এবারে মজার ব্যাপার যেটি হচ্ছে, তোমরা ওই 4L এর দৈর্ঘ্য যা পাবে তার 4 গুণ করে দেখবে এই এল এর সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ এই ক্যাপিটাল এল হয়ে যাবে 4L এর সমান। ক্যাপিটাল এল হয়ে যাবে এই যে আগে যে সুতোর দৈর্ঘ্যটা এখানে করে রেখেছিলে সেটার দৈর্ঘ্যটা হয়ে যাবে এই 4L এর সমান। তাহলে কি বোঝা গেল? এই এলটা কোন তলটাকে কভার করেছিল না পৃষ্ঠতলটাকে কভার করেছিল, এবং এখানে এই এল এর 4 গুণ স্মল এল এর 4 গুণ কোনটাকে কভার করেছে না 4 পাই আর স্কয়ারকে কভার করেছে। তার মানে কি, এবং যেহেতু এই 4L টা হচ্ছে এল এর সঙ্গে সমান, তার মানে এই মানে গোলকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই, ঠিক আছে? ওকে, তাহলে বলা হলো, এটা একটু বইতে পড়ে নেবে তোমরা, তাহলে আরো বুঝতে পেরে যাবে ভালো করে। তাহলে বৃত্তের ক্ষেত্র সরি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার বর্গ একক। 4 পাই আর স্কয়ার বর্গ একক। পায়ের মান যথারীতি যেমন ধরা হয় বাইশের সাথ ওরকমই ধরা হবে। অনেক সময় পায়ের মান বলে দেওয়া থাকবে 3.14, অথবা অন্য কিছু বলে দেওয়া থাকবে, সেই রকম ধরতে হবে। ওকে, সাধারণত কিছু বলা না থাকলে আমরা পায়ের মান বাইশের সাথ ধরে নিই। তো তাহলে এইভাবে আমরা বৃত্তের সবসময় বৃত্ত হয়ে যাচ্ছে, এটা গোলক নিয়ে বলছি, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা পাবো, ঠিক আছে? যদিও এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিভাবে পাওয়া যাবে সেটা তোমরা হায়ার লেভেলের অঙ্কতে করবে, সেখানে আমরা ক্যালকুলাস প্রয়োগ করে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, গোলকের ঘনফল নির্ণয় করতে পারবো, ইত্যাদি ইত্যাদি, সেগুলো সব পারবো। এখন তোমাকে জাস্ট একটা বলা হলো এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা মোটামুটি আমরা এইভাবে করতে পারি, যদিও এটি খুব সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ। যাই হোক, তো তাহলে আমরা দেখলাম যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানেই কিন্তু এটা সমগ্র, এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, কেননা নিরেট গোলকের তল একটাই, সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? এবারে আছে ঘনফল, আয়তনে কতটা জায়গা জুড়ে আছে সেটা আমরা কি করে বের করব। এখন এর তো ক্রস সেকশন আমরা যদি করি তাহলে তো আমরা সেই রকম কিছু পাবো না, তাই না? ক্রস সেকশন যদি করতে চাই, একদম ক্রস সেকশন যদি করি, মানে ব্যাসের সমান্তরাল তল দিয়ে যদি আমরা এটা কাটি, তাহলে দেখো একদম উপরে আমরা কি পাবো,
বিন্দু পাবো, তারপরে আস্তে আস্তে এরকম গোলাকার চাকতি পেতে থাকবো, গোলাকার চাকতি পেতে থাকবো এরকম। এবং দেখতেই পাচ্ছ যত আমরা মাঝখানের দিকে আসবো তত এই চাকতিগুলো বড় সাইজের হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা চাকতির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করে আমরা পাবো না। ওকে, তাহলে এক্ষেত্রে ওই ভূমির ক্ষেত্রফল কিন্তু উচ্চতা ব্যাপারটা আসবে না। কারণ দেখো একটা বল যখন এরকম এই যে টেবিলের উপরে বলটা রাখা আছে, এই বলটা টেবিলে কতটা জায়গায় জুড়ে আছে, কিভাবে বলবে কতটা জায়গায় জুড়ে আছে? কোনো জায়গায় জুড়ে নেই, কেননা জাস্ট টেবিলের সঙ্গে ওর সংস্পর্শ মানে টাচ যে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে জাস্ট একটা বিন্দু, এবং বিন্দুর ক্ষেত্রফল শূন্য। সুতরাং এর ভূমি আমরা সেরকম পাবো না, ভূমিতে জাস্ট ভূমির ক্ষেত্রফল আমরা কিছু পাবো না, ঠিক আছে? কারণ এটা একটা বিন্দুর উপরে দাঁড়িয়ে আছে, এই বিন্দুর উপরেই দাঁড়িয়ে আছে বলটা, তাই না? তো সুতরাং এখানে ভূমির ক্ষেত্রফল আমরা কিছু পাবো না, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল কিন্তু উচ্চতা, ওই আইডিয়াটা এখানে লাগবে না। তো এখানে অন্য আইডিয়া আছে, তো সেইটা তোমরা বড় হয়ে পড়বে। তোমরা শুধু জেনে রাখো যে আয়তন হয়, একটা গোলকের আয়তন হয়, নিরেট গোলক অবশ্যই আয়তন বা ঘনফল সেটা হয় 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব, 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব, অর্থাৎ 4/3 পাই আর কিউব। এইটি হয় গোলকের ঘনফল, এত ঘন একক। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এবারে কয়েকটা জিনিস তোমাদের একটু জানতে হবে, একটু ভালো করে সেগুলো শুনে নাও, কেননা ওগুলো অনেক সময় শর্ট কোশ্চেনে আসতে পারে। যেমন গোলকের পরিধি, এই গোলকের পরিধিটা আমরা কি করে বলবো? পরিধি কি? তো পরিধি বলতে অ্যাকচুয়ালি এই বেডটা, ঠিক আছে, এর বেড হচ্ছে পরিধি। বেড আবার দেখো এইখানে যতটা নয় বেড, এখানে ততটা নয়, তাহলে ম্যাক্সিমাম যে বেড সেটা হচ্ছে ওর পরিধি। তার মানে কি? আচ্ছা, পরিধি বলার আগে তোমাদের আরেকটা জিনিস বলে দিই। গ্রেট সার্কেল বা গুরুবৃত্ত কি? গুরুবৃত্ত এটা কি? গ্রেট সার্কেল এটা কি? তোমরা আমার মনে হয় ভূগোলে পড়েছো গ্রেট সার্কেল, সেখানে গুরুবৃত্ত না বলে তোমরা মহাবৃত্ত পড়েছো, তাই তো? ঠিক বলছি? তোমরা জানো বিষুবরেখা, যেটি পৃথিবীর একদম মাঝখান দিয়ে কল্পনা করা হয়েছে, অর্থাৎ বিষুবরেখাটা আবার যে তলে আছে, মানে যে রেখাটা যে তলে আছে সেই তল বরাবর যদি পৃথিবীকে কেটে দেওয়া হয়েছে এরকম কল্পনা করা হয়, তাহলে পৃথিবীটা সমান দুভাগে ভাগ হবে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ ভাগ হবে, তাই তো? তো সেই যে বিষুবরেখা যেটি পৃথিবীর মাঝামাঝি কল্পনা করা হয়েছে, সেইটিকেই বলে মহাবৃত্ত। তাহলে এখানে তাহলে গুরুবৃত্ত আমরা বলছি ম্যাথমেটিক্সে, এটা গুরুবৃত্ত বলা হয় বা গ্রেট সার্কেল বলা হয়। এটা কি না, এটা হচ্ছে যে রেখা বরাবর কাটলে, যে বৃত্তাকার রেখা বরাবর গোলককে কাটলে, মানে একটা নিরেট গোলককে ভাগ করলে ঠিক সমান দুভাগ হয়ে যাবে, সেটাকে আমরা গ্রেট সার্কেল, ঠিক আছে? এবং এইটার যে পরিধি, এইটার পরিধি হবে অ্যাকচুয়ালি বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধি বলতে অ্যাকচুয়ালি ওই গুরুবৃত্তের পরিধিটাকেই আমরা বুঝবো। তাহলে গুরুবৃত্তের পরিধি কত হবে বুঝতেই পারছো। এখানে ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর, তাহলে এই বৃত্তটার পরিধি কত হবে? 2 পাই আর। তোমরা পড়েছো পাই ইন্টু ব্যাস হয়, অর্থাৎ পাই ইন্টু 2r, অর্থাৎ 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধি, ওই গুরুবৃত্তের পরিধি, এবং সেটাই হচ্ছে গোলকের পরিধি। ওকে, তাহলে গোলকের পরিধি বলতে আমরা কি বুঝবো না, 2 পাই ইন্টু ব্যাসার্ধ। সেটাও লিখে দিচ্ছি, গোলকের পরিধি বা সার্কামফিয়ারেন্স, এটা কি হবে না, এটা 2 পাই আর, অর্থাৎ 2 পাই ইন্টু ওই গোলকের যা ব্যাসার্ধ সেটা, এটাই হচ্ছে গোলকের পরিধি। ওকে, মনে থাকবে। আর গুরুবৃত্ত আমরা বলে দিয়েছি, অ্যাকচুয়ালি গুরুবৃত্তের পরিধিটাই হচ্ছে গোলকের পরিধি, এটা তোমরা মনে রাখবে। এবং উচ্চতা কি? দেখো
সহজ। এই যে আমরা একটা টেবিলের তল, একটা টেবিল, তার তল এটা, এখানে একটা গোলক রাখা আছে। তাহলে গোলকটা বলেছি আমি যে গোলকটার সঙ্গে টেবিলের যে সংস্পর্শ সেটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে গোলকের উচ্চতা। অর্থাৎ গোলকের উচ্চতা হচ্ছে গোলকের ব্যাস। গোলকের উচ্চতা হচ্ছে গোলকের ব্যাস। ওকে, তাহলে উচ্চতা কি হবে? উচ্চতা সমান হবে গোলকের, অবশ্যই গোলকের উচ্চতা, গোলকের উচ্চতা হবে গোলকের ব্যাসের সমান। ঠিক আছে, তাহলে গোলকের পরিধি বলা হলো, গোলকের উচ্চতা বলা হলো। ওকে, এবং গোলকের ক্ষেত্রে যে সূত্রগুলো, সেই সূত্রগুলো বলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, এটা 4/3 পাই। এবারে আমরা যেটা করব সেটি হচ্ছে অর্ধগোলক, হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার তাহলে এবার যেটা করছি আমরা সেটি হচ্ছে অর্ধগোলক বা হেমিস্ফিয়ার। সেটা কি দেখো, এই হচ্ছে অর্ধগোলক। এটি কিন্তু আবার দু রকমের হয়, নিরেট এবং ফাঁপা, দুটোই হয়। যাই হোক, সেটা পরে বলছি। আগে নিরেট নিয়ে আলোচনা করবো। মনে করো এটি একটি অর্ধগোলক। এই অর্ধগোলক কাকে বলে বা কিভাবে গঠিত হয় অর্ধগোলক? অ্যাকচুয়ালি একটা গোলককে যদি আমরা মাঝামাঝি ব্যাস বরাবর, যে কোনো একটা ব্যাস বরাবর কেটে দিই, তাহলে কি হবে না, যে দুটো অংশে ভাগ হবে তাদের এক একটাকে আমরা অর্ধগোলক বলি, নিরেট অর্ধগোলক বলি। যদিও সেরকম করে বলতে পারবো না অর্ধগোলক তৈরি হয় কিভাবে, খুব সোজা। এই ধরো একটা অর্ধবৃত্তাকার আমরা কাগজের টুকরো নিয়েছি বা যা হোক একটা নিয়েছি। আগেরটাতে বলা হয়েছিল যে এই কাগজের টুকরোটাকে যদি আমরা 360 ডিগ্রি করে আবর্তন করে দিই, তাহলে সেটা হবে গোলক। এখন এটাকে যদি আমরা 180 ডিগ্রি ঘোরাই, জাস্ট 180 ডিগ্রি, এখান থেকে শুরু করে এইখানে আসি, এইরকম ঘোরাই, জাস্ট 180 ডিগ্রি ঘোরাবো, 360 ডিগ্রি ঘোরাবো না। তো 360 ডিগ্রি না ঘুরে তার ঠিক অর্ধেক যদি আমরা আবর্তন করাই, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটি হচ্ছে অর্ধগোলক। ওকে, এখন আমরা নিরেট অর্ধগোলক নিয়ে বলবো। নিরেট অর্ধগোলক, সলিড হেমিস্ফিয়ার, নিরেট অর্ধগোলক, এখানে বলবো সলিড হেমিস্ফিয়ার। ওকে, নিরেট অর্ধগোলক কিভাবে গঠিত হয় বললাম না, একটা অর্ধবৃত্তাকার পাত হতে পারে, খুব পাতলা পাত, অর্ধবৃত্তাকার পাত, তাকে ব্যাস বরাবর, তার যা ব্যাস সেই ব্যাস বরাবর 180 ডিগ্রি কোণে যদি আবর্তন করিয়ে দিই, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটাকে বলবো অর্ধগোলক। সেটাকেই আমরা বলবো অর্ধগোলক। এরকম একটি ঘনবস্তু পাবো। তাহলে এর তল কটা? দেখো, এর কিন্তু তল দুটো। একটা হচ্ছে এটি হচ্ছে বেস বা ভূমি, আর একটা হচ্ছে এটা বক্রপৃষ্ঠতল। তাহলে এই কিন্তু বক্রতল আর এটা হচ্ছে সমতল, তাহলে দুটো তল। ঠিক আছে, তাহলে নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কটা? দুটো। একটা হচ্ছে বক্রপৃষ্ঠ আর একটা হচ্ছে ভূমি বা প্রান্ততল বা সেই সমতল। এটি হচ্ছে বৃত্তাকার ভূমি। ঠিক আছে, তুমি বুঝতেই পারছো এর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটি কি হবে? সেটা হবে গোলকের পৃষ্ঠতলের অর্ধেক। খুব ইজি, কারণ একটা ব্যাস বরাবর কেটে দিয়েছি এবং গোলকটার আয়তন যেমন অর্ধেক হয়ে গেছে, তো সেরকম পৃষ্ঠতলটাও অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, পৃষ্ঠতলটাও কিন্তু ওরকম অর্ধেক হয়ে যাবে। তার মানে এই নিরেট অর্ধগোলকে আমরা যদি ব্যাসার্ধ আর ধরি, অর্ধগোলকের ব্যাসার্ধ আর হলে, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে
হাফ ইন্টু গোলকের যেটা বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় অর্থাৎ 4 পাই আর স্কয়ার, হাফ ইন্টু 4 পাই আর স্কয়ার বর্গ একক, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 2 পাই আর স্কয়ার বর্গ। এবং সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল প্লাস এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস ভূমিটার ক্ষেত্রফল, এই ভূমির ক্ষেত্রফল হবে। তাহলে কি হবে না 2 পাই আর স্কয়ার এটি বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর ভূমির ক্ষেত্রফল বুঝতেই পারছো এটা বৃত্তাকার সমতল, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, সুতরাং হয়ে গেল 3 পাই আর স্কয়ার। এটি হবে সমগ্র তলের। ওকে, তাহলে দুটো তল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এটি আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটি, সমগ্র তলের ক্ষেত্রফল এটি। ঠিক আছে, এবং আয়তন তো বলাই হলো, আয়তন খুব সোজা, আয়তন তো বলাই হলো যে গোলকের অর্ধেক হয়ে যাবে হাফ ইন্টু 3 পাই আর কিউব ঘন একক, তাহলে হয়ে যাবে 2/3 পাই আর কিউব ঘন একক। এটি হবে নিরেট অর্ধগোলকের আয়তন। ঠিক আছে, তো যেমন আমরা গোলকের ক্ষেত্রে বলেছিলাম গোলকের উচ্চতা কি হবে, বলেছিলাম গোলকের উচ্চতা বলো, হ্যাঁ ব্যাস, ব্যাস হচ্ছে গোলকের উচ্চতা, তেমনি এর উচ্চতা কি হবে? দেখো এর উচ্চতা হচ্ছে, যদি মনে করো এটা একটা টেবিলের তল হয়, তাতে ওই অর্ধগোলকটা অঙ্কুর করা আছে, তো তাহলে এই ভূমি এটা তো, কারণ এটা এই তল জুড়ে এই তলের উপরে দাঁড়িয়ে আছে অর্ধগোলকটা, তাহলে এটা হচ্ছে ভূমি। এই তল থেকে একদম সর্বোচ্চ বিন্দু পর্যন্ত যে উচ্চতা, এইটি হচ্ছে অর্ধগোলকের উচ্চতা। তাহলে অর্ধগোলকের উচ্চতা কি হবে? আর অর্ধগোলকটার ব্যাসার্ধ, তাহলে অর্ধগোলকের উচ্চতা হবে, অর্ধগোলকের উচ্চতা হবে অবশ্যই নিরেট অর্ধগোলকের উচ্চতা, বারবার মনে দেওয়া হচ্ছে নিরেট অর্ধগোলকের উচ্চতা হবে তার ব্যাসার্ধ আর, এবং অর্ধগোলকের পরিধি কি হবে? অর্ধগোলকের পরিধি হবে দেখো এই বরাবর একটা যদি সুতো জড়ানো হয়, আর এই বরাবর যদি সুতো জড়ানো হয়, এই টোটাল যে দৈর্ঘ্যটা এইটা হবে অর্ধগোলকের পরিধি। এই আর ভালো করে দেখে নাও, এটি এবং এটি, এটি হচ্ছে অর্ধগোলকের পরিধি। তাহলে অর্ধগোলকের পরিধি কি হবে? অবশ্যই নিরেট অর্ধগোলক বলা আছে, নিরেট অর্ধগোলকের পরিধি কি হবে? না পরিধি হবে দেখো এইটা কতটা হবে? এটা কতটা হবে কি মনে হয়? এটা কতটা হবে না, এটা দেখো গোলকের যে পরিধি ছিল তার অর্ধেক হবে, কারণ পুরো গোলকটা যদি থাকতো তাহলে এটা হচ্ছে যে গোলকের পরিধিটাই হতো। এখন ওই রকম করে না বলে আমি যদি ছবিটাকে এইভাবে আনি, তাহলে তুমি সেটা বুঝতে পারবে এইটা। ঠিক আছে, তাহলে এবারে জড়াবো কিভাবে? জড়াবো আমরা সুতোটা এইভাবে জড়াবো, এইভাবে 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 ওই দিকে ঘুরে আসবে, পিছন দিক দিয়ে ঘুরে আসবে এখানে, আর তারপরে হবে এটি হচ্ছে অর্ধবৃত্তের অর্ধগোলকটার ব্যাস একটু 2r, আর এই যে পরিধিটা মানে বক্রপৃষ্ঠের যে পরিধি সেইটা হচ্ছে তোমার পাই r। টোটাল গোলকের অর্ধেক হবে, টোটাল গোলকটা এখানে আরো একটা অংশ ছিল তার অর্ধেক হবে, অর্থাৎ পাই r হবে ওই বক্রপৃষ্ঠের পরিধি, এবং এই সমতলটা এইটা হচ্ছে তোমার এই দৈর্ঘ্যটা, অর্থাৎ এইটা প্লাস এটা মানে হবে পাই r প্লাস 2r। এইটি হবে অর্ধগোলকের পরিধি, মানে পাই প্লাস 2 ইনটু r। ওকে, এইটি হবে অর্ধগোলকের পরিধি। একটু ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা গোলক করলাম এবং অর্ধগোলক করলাম। এরপর আরো কি হয়, সেটি হচ্ছে গোলীয় খোলক বলা হয় বা স্ফেরিক্যাল সেল বলা হয়। সেই স্ফেরিক্যাল সেল জিনিসটা কি? স্ফেরিক্যাল সেলটা কি? স্ফেরিক্যাল সেল বা গোলীয় খোলক, স্ফেরিক্যাল সেল বা গোলীয় খোলক এই জিনিসটি কি না, এটা হচ্ছে কি না একটা গোলকের ভেতরটা যে ফাঁপা অর্থাৎ শূন্যগর্ভ হয়, শূন্যগর্ভ গোলক, সেটি হচ্ছে স্ফেরিক্যাল সেল। এই দেখো এইটি হচ্ছে তোমার স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেল কি না এই গোলক, তার ভেতরে একটা গোলক আছে, ঠিক আছে, ধরে নাও সরি তার ভেতরটা ফাঁপা, এই অংশটা ফাঁপা, এই অংশটাতে কোনো মেটেরিয়াল নেই, এই অংশটাতে মেটেরিয়াল আছে,
তাহলে এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল সেল বা গোলীয় গোলক বলবো, বা ফাঁপা গোলক, অ্যাকচুয়ালি ফাঁপা গোলক। এটা গঠিত হবে কিভাবে না, আমরা এরকম একটা রিং নিয়ে নেবো, রিং, এরকম একটা রিং নিয়ে নেবো। রিং মানে তার একটা বহিঃব্যাসার্ধ থাকবে আর একটা অন্তর্ব্যাসার্ধ থাকবে, দুটো ব্যাসার্ধ আলাদা। অর্থাৎ একটা বৃত্তাকার চাকতি থেকে এক কেন্দ্রিক আরেকটা বৃত্তাকার চাকতি কেটে নিই, কেটে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেইটা হচ্ছে রিং বা বলয়। এই রিংকে যদি আমরা তার ব্যাস বরাবর, এই ব্যাস বরাবর যদি 360 ডিগ্রি আবর্তন করে দিই, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে এটি হচ্ছে ফাঁপা গোলক বা স্ফেরিক্যাল সেল, যেটাকে বাংলায় আমরা গোলীয় গোলক বলি, গোলীয় গোলক বলি, ফাঁপা গোলক। বুঝছে? তাহলে এই ফাঁপা গোলকের তাহলে কটা তল, কি মনে হচ্ছে দেখি, কটা তল? ফাঁপা গোলকের দেখো বাইরের একটা পৃষ্ঠতল থাকবে আর ভেতরের একটা পৃষ্ঠতল থাকবে, যদিও ভেতরের পৃষ্ঠতলটা আমরা ঠিক তার যে সেটা আমরা কিন্তু দেখতে পাবো না, বাইরে থেকে দেখতে পাবো না, এই তলটা আমরা বাইরে থেকে দেখতে পাবো না, কিন্তু ভেতরে ওটা আছে। অ্যাকচুয়ালি এর তল হচ্ছে দুটো, একটা ভেতরের পৃষ্ঠতল আর একটা বাইরের পৃষ্ঠতল। ঠিক আছে? তাহলে তল হচ্ছে দুটো, কিন্তু দেখো তল দুটো ছেদ করেনি, তার মানে এর কোনো প্রান্তিকই নেই, এবং প্রান্তিকই না থাকার জন্য এরও হচ্ছে শীর্ষ সংখ্যা নেই। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলা হয়নি, যে আমরা যে অর্ধগোলক করেছিলাম সেই অর্ধগোলকের প্রান্তিকই কটা, অর্ধগোলকের প্রান্তিকই কটা, এই যে অর্ধগোলক এখানে আঁকা আছে, অর্ধগোলকের দেখো এই একটা পৃষ্ঠতল বক্রপৃষ্ঠ আর একটা প্রান্ততলটা বা ভূমিতলটা সেটা হচ্ছে সমতল, এরা ছেদ করেছে কোথায়, এইটা, অর্থাৎ একটি প্রান্তিক, এর প্রান্তিকই একটি, এবং প্রান্তিক যেহেতু একটি তাহলে কারোর সঙ্গে ছেদ করার ব্যাপার নেই, সেই জন্য শীর্ষ সংখ্যা। তাহলে এর তল হচ্ছে দুটো, প্রান্তিকই একটা এবং শীর্ষ সংখ্যা 16। গোলকের ক্ষেত্রে বলেছিলাম তল একটা, প্রান্তিকই নেই, শীর্ষ নেই। এবারে ফাঁপা গোলকের ক্ষেত্রে কি বললাম না, তল হচ্ছে দুটো, একটা বাইরের পৃষ্ঠতল, একটা ভেতরের পৃষ্ঠতল, কিন্তু তারা ছেদ যেহেতু করছে না তার জন্য কোনো প্রান্তিক নেই এবং কোনো শীর্ষ নেই। ঠিক আছে? এবারে আমরা দেখব এই স্ফেরিক্যাল সেলের বহিঃব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ ধরে নিয়ে আমরা দেখব এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় এবং আয়তন কি হয়। এই আমরা যদি গোলীয় গোলকটার বহিঃব্যাসার্ধ, বাইরের দিকে ব্যাসার্ধটা ক্যাপিটাল আর ধরি, ভেতরের দিকে ব্যাসার্ধটা স্মল আর ধরি, তাহলে বুঝতেই পারছো যে গোলীয় গোলকের বহিঃব্যাসার্ধ আর এবং অন্তর্ব্যাসার্ধ আর হলে পৃষ্ঠতলদ্বয়ের ক্ষেত্রফল, মানে এটি সমগ্রতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলদ্বয়ের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল সমষ্টি হবে, সেটি কি হবে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার প্লাস 4 পাই স্মল আর স্কয়ার। 4 যদি কমন নিই তাহলে এটি হবে, যদিও 4 পাই আমরা কমন নিতে পারি, এর সমান 4 পাই ইনটু আর স্কয়ার প্লাস আর স্কয়ার। এই হচ্ছে পৃষ্ঠতলদ্বয়ের মোট ক্ষেত্রফল। এবং আয়তন পাবো, আয়তন কি হবে বুঝতেই পারছো, ভেতরটা যেহেতু ফাঁপা অর্থাৎ ভেতরের গোলকটার আয়তন মাইনাস করে দেবো, বড় গোলকটার আয়তন থেকে ভেতরের গোলকটার আয়তন মাইনাস করে দিলে আমাদের হয়ে যাবে স্ফেরিক্যাল সেলের আয়তন হবে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব, কারণ বাইরের দিকটার আয়তন 4/3 পাই আর কিউব, বাইরের গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ভেতরের গোলকটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, সেজন্য এইটা বাদ চলে যাবে। কত হলো না 4/3 পাই ইনটু ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এটা হচ্ছে গোলীয় গোলকের আয়তন। এটা নিয়েও প্রশ্ন আসতে পারে, এটিও ভালো করে করবে। এবারে গোলীয় গোলক যেমন হলো সেরকম অর্ধগোলাকৃতি বাটি যদি হয়, তোমরা এটা কিন্তু দেখেছো সবার বাড়িতেই প্রায় আছে, পাথর বাটি দেখে থাকতে পারো। পাথর বাটি আমরা ওইটাকে মোটামুটি গোলকাকৃতি ফাঁপা বাটি করতে পারি। এইটাকে যদি
এই ব্যাস বরাবর মনে করো কেটে দিলাম, তাহলে আমরা এরকম বাটি পাবো। কিরকম? এরকম। এটা বাটির মুখটা আঁকা হচ্ছে। এই বাটির মুখটা এই ভেতরটা কিন্তু ফাঁকা, শূন্য গর্ভ, এটাও শূন্য গর্ভ। এটা হচ্ছে বাটির মুখের বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটি হচ্ছে অন্তর ব্যাসার্ধ স্মল আর। এরকম তোমরা ঘনবস্তু দেখেছো বাড়িতে, সবারই আছে, সকল বাড়িতেই প্রায় আছে। এইটি হচ্ছে অর্ধ গোলকাকার গোলকাকৃতি বাটি। এর মুখে বহির ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরেছি এবং অন্তর ব্যাসার্ধ ধরেছি স্মল আর। এটি তৈরি কিভাবে হবে? সেই একই, যেমন আমরা বললাম গোলীয় খোলক তৈরি কিভাবে হবে না, একটা রিংকে তার ব্যাস বরাবর যদি আমরা 360 ডিগ্রি কোণে আবর্তন করি, ঠিক একইভাবে একটা রিংকে যদি তার ব্যাস বরাবর, এই একটা রিং, এই রিংকে তার ব্যাস বরাবর যদি আমরা তার ব্যাস বরাবর যদি 180 ডিগ্রি আবর্তন করে, 180 ডিগ্রি কোণে আবর্তন করায়, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটাই হবে একটা অর্ধগোলাকার বাটি। এরকম একটা বাটি তৈরি হবে। তো এর তাহলে তল সংখ্যা কটা? এর দেখো বাইরের পৃষ্ঠতল সেই বক্রতল, ভেতরের পৃষ্ঠতলটাও কিন্তু বক্রতল, সেটিও দেখো এইরকম আছে। এটা ভেতরে আছে, দেখতে পাচ্ছ না, কিন্তু এরকম আছে। ভেতরের তলটা একটা আছে, ভেতরের পৃষ্ঠতল আছে, আর একটা প্রান্ত তল আছে। এটিকে আমরা উল্টেও আঁকতে পারি, এইভাবেও আঁকতে পারি। এইটি হচ্ছে মুখের বহির ব্যাসার্ধ, এটি মুখের অন্তর ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে এই অর্ধগোলাকৃতি বাটির কটা তল? 3টে তল। গোলীয় গোলকের 2টো তল ছিল, এর কিন্তু 3টে তল হয়ে গেছে। 3টে তল দেখো কটা প্রান্তিকীতে ছেদ করেছে। বাইরের তলটা ভেতরের তলটা তো পরস্পর সমান্তরাল, ওরা কিন্তু ছেদ করে না। ছেদ কার সঙ্গে করেছে না, এই ভূমি যে তলটা, সেই ভূমি তলটার সঙ্গে ছেদ করেছে। এবং ভূমি তলটার সঙ্গে ছেদ করেছে, এই একটা প্রান্তিকীতে ছেদ করেছে আর এই একটা প্রান্তিকীতে ছেদ করেছে। মানে এটা একটা বৃত্তাকার সীমারেখা, বাইরের মুখের বাইরের দিকে সীমারেখা, এটা মুখের ভেতরের দিকে সীমারেখা। তো এইটা একটা প্রান্তিকী, এটা একটা প্রান্তিকী। তাহলে কটা প্রান্তিকী? 2টো। 3টে তল, 2টো প্রান্তিকী, এবং প্রান্তিকীগুলো দেখো পরস্পর সমান্তরাল, তারা কিন্তু ছেদ করে না, অর্থাৎ শীর্ষ সংখ্যা এরও নেই। এর কি উচ্চতা বলবো? দেখো এর উচ্চতা কিন্তু দেখো এরকম হবে, এই বহির ব্যাসার্ধটাই উচ্চতা হবে, আর ভেতরের যে ব্যাসার্ধটা সেটা অ্যাকচুয়ালি গভীরতা হবে। বাটির গভীরতাটা হবে ডেপথ, কতটা ডেপথ সেটা হবে স্মল আর, অর্থাৎ অন্তর ব্যাসার্ধ, সেটি হবে বাটির গভীরতা। আর উচ্চতা হবে বাইরের দিকে ব্যাসার্ধ। ঠিক আছে? এরও পরিধি আমরা করতে পারবো। পরিধি পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস এইটা পরিধি হবে, এইটা পরিধি হবে, এইটা পরিধি হবে। পরিধিটা কিন্তু এই ক্ষেত্রে যে বাদ যাবে তা কিন্তু নয়, ওই প্লাস 2r হয়ে যাবে, পাই আর প্লাস 2r। কেননা সুতরাং জড়াতে গেলে এইভাবে জড়াতে হবে, এটা এবং এটা জড়াতে হবে। সুতরাং পাই আর প্লাস 2r, পাই ইন্টু বাইরের দিকে ব্যাসার্ধ প্লাস 2 ইন্টু বাইরের ব্যাসার্ধ, বা বাইরের ব্যাস, এটাকে বাইরের ব্যাস বলতে হবে। এইটাই হবে অর্ধগোলকাকৃতি বাটির পরিধি। ঠিক আছে? আর উচ্চতাটা তো বললাম বাইরের দিকে যে ব্যাসার্ধ সেটা। তাহলে এবার বাইরের ব্যাসার্ধ অন্তর ব্যাসার্ধ ধরেছি, তাহলে
পৃষ্ঠতলদ্বয়ের ক্ষেত্রফল কি হবে? পৃষ্ঠতলদ্বয়ের ক্ষেত্রফল, বক্র পৃষ্ঠতলদ্বয়ের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কেন আরো একটা তল আছে, সেই জন্য সমগ্র তলের ক্ষেত্রফল আলাদা হবে। বক্র পৃষ্ঠতলদ্বয়ের ক্ষেত্রফল দেখো 4, সরি এটি হচ্ছে বক্র পৃষ্ঠতল, এটা অর্ধগোলাকার, যে নিরেট অর্ধগোলক করেছিলাম সেইভাবে করতে পারি। অর্থাৎ বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার প্লাস ভেতরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই স্মল আর স্কয়ার, তার মানে 2 পাই ইনটু আর স্কয়ার প্লাস আর স্কয়ার। ওকে, বক্রপৃষ্ঠতলদ্বয়ের ক্ষেত্রফল। আর ভূমির ক্ষেত্রফল কি হবে? অবশ্যই একবারে আমরা লিখে দিতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এই দুটো পৃষ্ঠের তলের ক্ষেত্রফলের সঙ্গে এই ভূমির ক্ষেত্রফলটা, এই যে ভূমির ক্ষেত্রফলটা যোগ হবে। ভূমিটা একটা বলয় আকৃতি, এবং বলয়ের ক্ষেত্রফল তোমরা জানো, এই যে বলয়ের ক্ষেত্রফল এটি, হ্যাঁ, এটা হচ্ছে পাই ইনটু আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, এটি যোগ হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই ইনটু আর স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস পাই ইনটু আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এটি হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হলো না, দেখো 3 পাই ক্যাপিটাল আর স্কয়ার হবে আর প্লাস পাই স্মল আর স্কয়ার। অর্থাৎ যদি পাই কমন নিয়ে নিই তাহলে 3 ক্যাপিটাল আর স্কয়ার প্লাস আর স্কয়ার। এটি হবে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হলো 3 পাই ক্যাপিটাল আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার, সরি পাই ইনটু 3 আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার। ওকে, তাহলে এই মোটামুটি থিওরিটা এইটুকুই ছিল। এবারে তোমাদের ছোট ছোট অঙ্ক দেওয়া হবে। আরেকবার আমি প্রথম থেকে একটু মনে করিয়ে দিই ব্যাপারটা কতটা বলা হলো তোমাদের। প্রথমে আমি বলেছি গোলক, গোলকের সংজ্ঞা বলেছি, গোলক কিভাবে গঠিত হয় বলা হয়েছে। তারপরে আমরা গোলকের দেখেছি পরিধি কি হয়, পরিধি হয় ওই আর ব্যাসার্ধের, গোলকটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আর ব্যাসার্ধের বৃত্তের যে পরিধি হয় সেটাই গোলকের পরিধি হয়, অর্থাৎ 2 পাই আর। এবার নিরেট গোলক, এরপরে আমরা নিরেট অর্ধগোলক করেছি। হ্যাঁ, গোলকের উচ্চতা দেখেছিলাম, গোলকের উচ্চতা ব্যাস হয়। তারপরে আমরা নিরেট অর্ধগোলক করেছি, তারপরে করেছি ফাঁপা গোলক বা গোলীয় গোলক, তারপরে আবার করেছি ফাঁপা অর্ধগোলক। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের হয়েছে, এটাই থিওরি ছিল। এবারে তোমাদের কিছু অঙ্ক করা।